এটা জেনজিদের মুভমেন্ট, এটা জেনজিদের আন্দোলন। এমন ঘোল খাওয়াবে না, সেই ঘোল হচ্ছে গিয়ে মাথার মধ্যে সেই ওই মানুষকে এতদিন চোখে সর্ষে ফুল দেখিয়েছে, গোটা সর্ষে ফুল এই গোটা জেনজি হচ্ছে গিয়ে প্রজন্ম, জেনারেশন জি যে প্রজন্ম আরএসএস বিজেপিকে দেখাবে। কারণ এইদিকেই এরকম চুনোপুটি মমতাদের মতো এরকম রাজ্যে রাজ্যে বহু চুনোপুটিকে হচ্ছে এরা পুষে রেখেছে, যাতে পরে বিজেপি সেখানে পেনিট্রেট করতে পারে। তাহলে গুন্ডাগিরিটা কারা করেছে? আমরা যদি প্রশ্ন করি অঞ্চলের বিজেপির গুন্ডারা বা বিজেপি আশ্রিত গুন্ডারা তারা হচ্ছে গিয়ে রাত্রি 9টার সময় 9:30টার সময় ক্যাম্পাসে ঢুকলো কেন, তাহলে আমি যদি প্রশ্ন করি যাদেরকে ঘিরে ধরে হচ্ছে গিয়ে চিৎকার করে সর্বরী মুখোপাধ্যায় বলছেন সারা রাত জুড়ে তাণ্ডব হবে, তারপরে হঠাৎ করে কালকে গর্ত থেকে বেরিয়ে এসে আমি বিধায়ক, আমি হচ্ছে গিয়ে কি যেন স্টেপ নেব। পশ্চিমবাংলার রাজনীতিতে মানে বা সার্বিকভাবে গোটা দেশের রাজনীতিতে আরএসএস বিজেপির একমাত্র শত্রু যারা তার নাম বামপন্থী। কার থেকে শুনবো? আরএসএস বিজেপির থেকে। আরএসএস বিজেপির নেতা সাভারকার মুচ লেখা লিখেছিল, মুচ লেখা একটা রাজনৈতিক মানে দল, তার আদর্শ, তাদের থেকে শুনবো? আমাদের একটাই কথা, পরেশ ঘোষদের পার্টির, তারপরে লক্ষ্মী সেহগালদের পার্টির পতাকা যদি সাভারকারের পার্টির লোক না পোড়ায় তাহলেই আসলে আমরা অবাক হতাম। সে একেবারে মাস্টারদা হতে পারে, প্রীতিলতা হতে পারে, কল্পনা হতে পারে, ভগৎ সিং হতে পারে, এমনকি ক্ষুদিরাম। তাহলে নিজেদের গোয়ালের গরুকে নিজেরা যদি হচ্ছে গিয়ে মানে কন্ট্রোল করতে না পারে। আচ্ছা, সেই এমপি যখন একটা টেলিভিশন শোতে দাঁড়িয়ে বলেছিল যে 47-এ ভারত স্বাধীন হয়নি, ওটা হচ্ছে গিয়ে গোলামি ছিল, দেশদ্রোহিতার যে কাজ, দেশদ্রোহী তো আসলে বিজেপিরা, কারণ ব্রিটিশদের কাছে মুসলেখা দিত ভারতবর্ষে তারা অন্তত দেশপ্রেমিক না। তাহলে প্রশ্ন উত্তর দিক, স্টেট ফান্ডিং কেন বন্ধ, সেন্ট্রালের ফান্ডিং কেন বন্ধ? যারা প্রাক্তনীরা আছেন তাদের ডোনেশনে এখন যাদবপুর বিশ্ববিদ্যালয় চলে। এটা বলেছেন শিক্ষামন্ত্রী পাঠশালাটা তাহলে বন্ধ করে দাও। আর খুব লাফালাফি করছে কি, তার নাম সে হচ্ছে শিক্ষক, তার নাম হচ্ছে উদয়ন পণ্ডিত, ওটাকে একটু দেখে নিতে হবে। এই তো ছিল। তাহলে সেই চুরি পড়া হাতগুলো যদি সপাটে গিয়ে গালে চুরি পড়া অবস্থায় চড় মেরে দেয়, তখন কিন্তু কোন গেট দিয়ে পালাবে কিন্তু বুঝতে পারবে। 43% কাজ হয়েছে, বুলডোজার দিয়ে ভেঙে দোকানগুলো ভেঙে গরিব মানুষের পেটে লাথি মেরে কাজ দেখাচ্ছে। লালপাটি জল জোগাচ্ছে। যারা দেশদ্রোহী তারা দেশের মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে, আর যারা ভীষণ দেশপ্রেমিক তারা হচ্ছে কি দেশের মানুষের মানে মুখ থেকে জলটুকু পর্যন্ত কেড়ে নিচ্ছে। যে বলেছিল অনেক সহ্য করেছি 15 বছর, এবার হচ্ছে গিয়ে 4 নম্বর গেট দিয়ে ঢুকবো। তুমি 4 নম্বর গেটে কে যে বাবা তুমি 4 নম্বর গেটে ঢুকবে? এই বিজেপি, এই আরএসএস হাতরাস উন্নয়নে দলিত মহিলাদের ধর্ষণ করেছিল এবং উচ্চবর্ণীয় হিন্দু পুরুষরা মনে করে দলিত মহিলাদের ধর্ষণ করাটা তাদের অধিকার। তার মানে একটা মানুষের মানে প্রাণের দাম 7.5 টাকা। যাদবপুর নতুন করে আবার চর্চা হচ্ছে এবং মানে মিছিল থেকে শুরু করে মারপিট একটা এই পর্যায়ে, বিষয়টা নিয়ে কি বলবে? কেন জিজ্ঞাসা করছি, কারণ বিরোধীদের বক্তব্য যে রাত্রির 9টা 9:30টায় কিসের জিডি, একটু ডিটেলসে যদি শেয়ার করো। দেখো, বিরোধীরা মানে তো গুন্ডারা এখানে, কারণ বিজেপির যে মানে প্রায় এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির এবং ট্র্যাডিশনাল পুরনো বিজেপির যে সর্বেসর্বা শ্রমিক ভট্টাচার্য, তিনি তো বলেই দিয়েছেন বিজেপির ছাত্র সংগঠন নয়। সর্বরী মুখোপাধ্যায় হচ্ছে হসপিটালে গিয়ে এমন একজনের মাথায় হাত থেকে বাবু তোকে কেন মেরেছে বল বলে লাপাচ্ছিল, যার জন্য আসলে তার নামে একটা মলেস্টেশনের কেস আছে এবং তার জন্য প্র্যাকটিক্যালি হোক্কলা রোগের মতো একটা আন্দোলন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের কখন জিবি হবে কি হবে না, আসলে বিশ্ববিদ্যালয় এবং তার পরিকাঠামো কি করে চলে, পশ্চিমবাংলায় সরকারে আসা 100 দিনের বিজেপি বলো, আরএসএস বলো এবং সো কল এবিভিপি বলো, তারা তো আসলে জানে না। ওরা হচ্ছে রাত্রি 9:30টার কথা বলছে, আরেক জায়গায় শুনলাম রাত্রি 1:30টার কথা বলছে। কয়েকদিন আগে এই নির্বাচনের আগে, বিধানসভা নির্বাচনের আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আইসিসি ইলেকশন হয়েছে, ইন্টারনাল কমপ্লেন্স কমিটি। যে কোনো ধরনের হচ্ছে গিয়ে নির্যাতন, সেই নির্যাতনের বিরুদ্ধে দাঁড়িয়ে যাতে বিশ্ববিদ্যালয়ের কাছে হচ্ছে গিয়ে মানে সেই অভিযোগ জমা করা যায় এবং সেই অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় যেমন তদন্ত করবে, নিরপেক্ষ তদন্ত করবে এবং সেখানে দাঁড়িয়ে ছাত্র প্রতিনিধি রাখার দাবি এসএফআই বহুদিন ধরে করছে। সেই নির্বাচনের দাবি ছিনিয়ে আনার জন্য এসএফআই এবং আরো এসএফআই সহ আরো বামপন্থী বহু দল, এবং সব ক্ষেত্রে আমাদের সবটা মতের মিল হয়েছে এরকমও না, কিন্তু একদম কনসিস্টেন্টলি এসএফআই এই আন্দোলনের জন্য কিন্তু মানে আন্দোলন করেছে, রাতের পর রাত ওই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে জেগেছে। আর সেই জায়গার পরেই সেই আন্দোলনে ছিনিয়ে আনা জয়ের ভিত্তিতেই আসলে আইসিসিতে ছাত্র প্রতিনিধির যে দাবি, সেই দাবি আমরা এস্টাবলিশ করতে পেরেছি।
তখন কি ঘড়ি দেখতাম যে আমার বিশ্ববিদ্যালয়ে আইসিসি নির্বাচন হবে কি হবে না, এবং সে নির্বাচনে আইসিসিতে হচ্ছে কি ছাত্র প্রতিনিধি থাকবে কি থাকবে না, সেটার জন্য আন্দোলন করার জন্য রাত্রি 9:30 বাজে যেন 1:30 বাজে যে ঘড়িতে দেখবো? বিশ্ববিদ্যালয়ের যে এই মুক্ত মনস্ক যে স্ট্রাকচার, এই যে পরিধি, এই পরিধির উপর আসলে হচ্ছে আক্রমণ মানে নামিয়ে আনতে চাইছে এই আরএসএস এই বিজেপি। তাই ওরা যত হচ্ছে গিয়ে ডেকোরামার স্ট্রাকচারের কথা না বলে তত ভালো। তাহলে আমি যদি প্রশ্ন করি, যাদেরকে ঘিরে ধরে হচ্ছে গিয়ে চিৎকার করে সর্বরী মুখোপাধ্যায় বলছেন সারা রাত জুড়ে তাণ্ডব হবে, তারপরে হঠাৎ করে কালকে গর্ত থেকে বেরিয়ে এসে আমি বিধায়ক, আমি হচ্ছে গিয়ে যেন স্টেপ নেব, এইভাবে চলতে পারে না। আচ্ছা সত্যি কথা বলুন তো, যাদবপুর বিশ্ববিদ্যালয়টা বা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোনো ধুলোবালি ইটও যাদবপুর বিধানসভায় পরে তো কসবা বিধানসভা। তাহলে যাদবপুর বিধানসভার বিধায়িকার এমন কি ঠেকা পড়লো যে মাঝরাত্রিরে দাঁড়িয়ে হঠাৎ করে মানে ওইখানে দাঁড়িয়ে উস্কানিমূলক বক্তব্যগুলো করার? আর কথায় কথায় কিছু হলেই তো হচ্ছে গিয়ে মানে আসলে পশ্চিমবাংলার রাজনীতিতে মানে বা সার্বিকভাবে গোটা দেশের রাজনীতিতে আরএসএস বিজেপির একমাত্র শত্রু যারা তার নাম বামপন্থীরা। ওখানে সেদিন না সৃজন ভট্টাচার্য ছিল না সুজন চক্রবর্তী ছিল। তাহলে কেন 4 নম্বর গেটের উল্টো দিকে দাঁড়িয়ে সৃজন ভট্টাচার্য সুজন চক্রবর্তীদের বলছি 1 ঘন্টার মধ্যে যদি ধরতে না পারো, তাহলে এগুলো প্ররোচনা সৃষ্টি করা। 4 নম্বর গেটের বাইরে সৃজন ভট্টাচার্য সুজন চক্রবর্তীদের উস্কানি দিচ্ছিল হচ্ছে গিয়ে পাশের বিধানসভার যে বিধায়িকা, তার নাম সর্বরী মুখোপাধ্যায়, যে বিজেপির থেকে হচ্ছে গিয়ে ইলেক্টেড হয়ে হচ্ছে জিতেছে। তাহলে গুন্ডাগিরিটা কারা করেছে? আমরা যদি প্রশ্ন করি, অঞ্চলের বিজেপির গুন্ডারা বা বিজেপি আশ্রিত গুন্ডারা তারা হচ্ছে গিয়ে রাত্রি 9টার সময় 9:30টার সময় ক্যাম্পাসে ঢুকলো কেন? কিসের ভিত্তিতে ঢুকলো? আর জিবিকে অবৈধ বলছে বলে আবার এটাই বলছে সেই ফ্যাকাল্টি জিবিতে এবিভিপির লোকেরা ছিল। তাহলে যদি অবৈধই জিবি হবে, তাহলে সেই জিবিতে তারা পার্টিসিপেট করেছিল কেন? বয়কট করতো। এবং ওরা এই প্রশ্নটাও আনছে যে ইউনিয়ন তো নেই এখন, হাইকোর্টের থেকে যে রায় সেই অনুযায়ী। আমাদেরও তো প্রশ্ন, ইউনিয়নটা নেই কেন? 2017 সালের পরে 17 সালের পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কোনো ক্যাম্পাসে আর নির্বাচন হয়নি। সেই 17 সালের নির্বাচনও কি করে হয়েছে? আমরা যখন সেই সময় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ি, আমরা ছাত্র আন্দোলনের কর্মী সেই সময়। আসলে বিজেপির নেতারা এমএলএরা যে কদিন হচ্ছে গিয়ে রাজনীতি করে এমএলএ এমপি হয়েছেন না, আমরা যারা ছাত্র আন্দোলনের কর্মী আমাদের রাজনৈতিক জীবনের পরিসর তার থেকে বেশি। আমরা তো দল বদলাইনি, আমরা কালকে এই ডালে, পরশুদিন ওই ডালে, তারপরের দিন ওই ডালে সুবিধাবাদীর মতো হচ্ছে কি ঝাঁপিয়ে পড়িনি। তাই জন্য এইটা একেবারে নির্দ্বিধায় কথা বলতে পারি যে ওনারা যতদিন বিজেপি করেছেন এবং নেতা হয়েছেন, তার থেকে অনেক বেশি আমরা এই পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে বামপন্থী ছাত্র আন্দোলনের নেতারা, বড়দের কথা তো ছেড়েই দিলাম, গণ আন্দোলনের নেতারা, যুব আন্দোলনের নেতাদের কথা ছেড়েই দিলাম, তাদের সামনে হচ্ছে চোখে চোখ রাখতে গেলে হচ্ছে বিজেপি চোখ নামিয়ে নিতে বাধ্য হয়। আমরা যারা ওনাদের থেকে বয়সে অনেক ছোট, আমাদের রাজনৈতিক জীবন ওনাদের থেকে অনেক বড়। আমি একটা স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন রাখতে চাই। বারবার দেশদ্রোহী, দেশের বিরুদ্ধে, দেশের মানে পাকিস্তানে চলে যান, আপনারা কি সত্যি দেশদ্রোহী? কি বলবেন? ওদের কাছ থেকে শিখবো বামপন্থীরা দেশদ্রোহী কি দেশদ্রোহী না? কার থেকে শিখবো? আরএসএস বিজেপির থেকে। আরএসএস বিজেপির নেতা সাভারকার মুচ লেখা লিখেছিল, মুচ লেখা একটা রাজনৈতিক মানে দল, তার আদর্শ, তাদের থেকে শিখবো? আরে শ্রমিক ভট্টাচার্য কদিন আগে বললেন না, ফরওয়ার্ড ব্লকের গুন্ডারা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জির উপর আক্রমণ করেছিল। আমরা যখন বলেছি নেতাজিকে গুন্ডা বলেছে, বলছে নেতাজিকে বানানি ফরওয়ার্ড ব্লককে। ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতাকে কে বানিয়েছিল? ফরওয়ার্ড ব্লক কে বানিয়েছিল? জানে পশ্চিমবাংলার ইতিহাস? চিঠিটা খুলে না টাঙিয়ে দেবো হেডকোয়ার্টারের সামনে গিয়ে প্রিন্ট করে, গুগল খুললে এখন ওই চিঠি পাওয়া যায়, কোনো মর্ফ টর্ফ না, অরিজিনাল চিঠি পাওয়া যায়, সেই পুরোনো দিনের টাইপরাইটারে টাইপ করা। ইউর ফেইথফুল সার্ভেন্ট উই আর সাভারকার। আর তার মানে সারমর্ম হচ্ছে ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী কোনো আন্দোলনে আরএসএস বিজেপিরা কোনো হচ্ছে গিয়ে মানে দাবিদার হবে না, সেটার মধ্যে থাকবে না, এবং খোদ সাভারকার এটার মধ্যে হচ্ছে থাকবে না। কালাপানিতে ঢুকিয়ে দিয়েছিল, ভেবেছিল খেটে নেব, মানে ফ্লোতে নাম করে নেব, তারপরে দেখলো মুশকিল আছে। সেদিন যখন এসআই এর পতাকা পড়াচ্ছে, বলেছে কোনো পতাকা পড়ানো হয়, আমাদের একটাই কথা, গণেশ ঘোষদের পার্টির, তারপরে লক্ষ্মী সেহগালদের পার্টির পতাকা যদি সাভারকারের পার্টির লোক না পড়ায়, তাহলেই আসলে আমরা অবাক হতাম। ঠিক ওদের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব, বামপন্থীদের শত্রু হিসাবে আরএসএস বিজেপি, যেমন আরএসএস বিজেপির নেতারা একদম ট্র্যাডিশনাল আরএসএস, মোদির মতো আরএসএস, তারা কিন্তু বামপন্থীদের এত খারাপ সময় জনসভায় দাঁড়িয়ে ভাষণ দেয় যে আমাদের একমাত্র শত্রু হচ্ছে বামপন্থীরা। কারণ এইদিকেই এরকম
চুনোপুটি মমতাদের মতো এরকম রাজ্যে রাজ্যের বহু চুনোপুটিকে হচ্ছে এরা পুষে রেখেছে, যাতে পরে বিজেপি সেখানে পেনিট্রেট করতে পারে। তাই এদের ওপর কুস্তিটা হচ্ছে দেখানো, ভেতরে দোস্তিটা আছে। এদের জন্মই হচ্ছে বিজেপি RSS কে হচ্ছে গিয়ে সেই জায়গায়, সেই রাজ্যের বুকে হচ্ছে গিয়ে মাটির তলায়, মানে পায়ের তলায় মাটি হচ্ছে গিয়ে মানে জোগাড় করে দেবে বলে। আমাদের তো সেরকম ব্যাপার না। ওদের দ্বন্দ্ব চিরকাল আমাদের সাথে ছিল, আজকেও ওদের দ্বন্দ্ব আমাদের সাথেই আছে। আর দেশদ্রোহীর কথা বলছো, ওরা কি মনে করে RSS বিজেপি মনে করে যেহেতু যে রাজনৈতিক দল বা যে মানে রাইট উইং ফোর্স বা যে ফ্যাসিস্ট ফোর্স আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষকে শাসন করছে, তার প্রতি আনুগত্য দেখালেই হচ্ছে ভারতের প্রতি হচ্ছে গিয়ে আনুগত্য দেখানো যায়। আসলে আমরা যারা এই ভারতবর্ষের সাধারণ নাগরিক এবং ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সময় সশস্ত্র বিপ্লবের যে ধারা, তার যে সেনানীরা, সে একেবারে মাস্টারদা হতে পারে, প্রীতিলতা হতে পারে, কল্পনা হতে পারে, ভগৎ সিং হতে পারে, এমনকি ক্ষুদিরাম, এদের ধারা হচ্ছে বহন করি না। তারা কোনোদিন মনেই করি না যে দেশের রাজনৈতিক দলের প্রতি আনুগত্য দেখানো মানে হচ্ছে দেশের প্রতি আনুগত্য দেখানো, বা সেটাকে আমরা প্যাট্রিয়টিজম বলি না, জাতীয়তাবাদ সেটাকে আমরা বলি না। দেশের সংবিধানের উপর ভরসা, আস্থা এবং সেই সংবিধানকে বাঁচানোর যে লড়াই, সেই বাঁচানোর লড়াই এবং সেই লড়াইতে চ্যাম্পিয়নের সংবিধানকে বাঁচিয়ে দেখানোর যে প্রচেষ্টা, সেইটা আসলে জাতীয়তাবাদ। কোনো রাজনৈতিক দলের পা চাড়াটা আসলে জাতীয়তাবাদ না। এখানে আমি দুটো প্রশ্ন একসাথেই রাখছি। বারবার এই অভিযোগ উঠেছে যে যাদবপুর ক্যাম্পাসে মাদকতা, নেশার যে উপদ্রব বারবার চোখে পড়ছে, বা বারবার এই নিয়ে বিরোধিতা, এখন যারা বর্তমানে রাজ্যে প্রতিষ্ঠিত বিজেপি সরকার বারবার এই কথাটা তুলে ধরেছেন। এই দিকটা নিয়ে কি বলবে দিদি তুমি? আর তার সাথে নন্দলাল বসুর যে এনভেলপটা যে ভেঙে পড়েছে, সেইটা নিয়ে কি বলবে? অনেকে যারা বিজেপির লোক অনেকে বলছেন যে এটা চক্রান্ত, আবার আমরা ওনাদের লোকেরা যে এমব্লেমের উপর দাঁড়িয়েছিল ওটা চক্রান্ত, শুধু নাকি পদ্মর মতো যে স্ট্রাকচারটা ওটাই শুধু কেন ভাঙা হলো, পুরোটা কেন ভাঙা হলো না? দাঁড়িয়েছিল তো ওনাদের লোক। হ্যাঁ, এটা নিয়ে কি বলবে আর কি? তাহলে তো নিজেদের লোকেদের প্রতি নিজেদের কন্ট্রোল। ওখানে তো বামপন্থীরা ওই ছেলেটিকে কোলে করে এমব্লেমের উপর দাঁড়াও বাবু বলে আসেন। তাহলে নিজেদের গোয়ালের গরুকে নিজেরা যদি হচ্ছে গিয়ে মানে কন্ট্রোল করতে না পারে, মানে তোমার গোয়ালে গরু আছে, তোমার বাড়িতে ভালো দড়ি নেই তাকে বেঁধে রাখার জন্য, সে গোয়াল থেকে বেরিয়ে গোটা গ্রাম হচ্ছে গুটিয়ে বেড়াচ্ছে, তাহলে সেই অপরাধটা কার? যেমন গরুটির, তার সাথে সাথে তার ওই অপরাধটা গরুর মালিককে। আর শোনো, নন্দলাল বসু কে? বা যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং ওই সময় পারিপার্শ্বিক যে আন্দোলন, তাতে যে জাতীয়তাবাদী আন্দোলনে তার কি ইম্প্যাক্ট বা তার কি অবদান, এটা বিজেপি জানে? বিজেপি নেতাদের একটু জিজ্ঞেস করবে দয়া করে। মানে এবার তো মোটামুটি লোকে কানের দূরে পদ্মফুল করলে বলবে ও বিজেপি। পদ্মফুলটাকে তো মোটামুটি নিজের পৈতৃক সম্পত্তি বানিয়ে নিয়েছে শুধুমাত্র একটা এমব্লেমে ভোটে লড়ে বলে। নন্দলাল বসুর কি অবদান, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এমব্লেম তৈরির পিছনে কি ইতিহাস, সেই ইতিহাস বিজেপি জানে তো। আর বারংবার না, যাদবপুর এটা আজকের এজেন্ডা বা প্রোপাগান্ডা না, একেবারে মানে মোদি ভারতবর্ষে ক্ষমতায় আসার পরে, মানে বিজেপি NDA 2 ভারতবর্ষে, তার আগেও হয়েছে, এই 14 সালের পর থেকে। আসলে 14 সাল তো আবার বিজেপির নিজেদের স্বাধীনতা দিবস, ওই জন্য বুঝতে পারে না। এসএফআইকে বলে আবার যে আজাদি স্লোগান দিলে দেখে নেবো। আচ্ছা সত্যি কথা বলো তো, একটা টিভি শোতে ওনাদেরই MP, ঠিক আছে, কঙ্গনা রানাওয়াত, ঠিক আছে, ও তো মোটামুটি বিজেপিকে বা মোদিকে নিজের ভগবান ঈশ্বর ভাবে। সেটাই কাউকে আমরা মানে অনুকরণ করতেই পারি, বা কাউকে আমি ভাবতেই পারি বিশাল কিছু। আচ্ছা সেই MP যখন একটা টেলিভিশন শোতে দাঁড়িয়ে বলেছিল যে 47-এ ভারত স্বাধীন হয়নি, ওটা হচ্ছে গিয়ে গোলামি ছিল, ওটা দান ছিল, ভারত স্বাধীন হয়েছে 2014 সালে। তারা কি করে অন্য কেউ আজাদি স্লোগান দেবে কি দেবে না ঠিক করে দেয়? তারা হচ্ছে ঘর ঘর তিরঙ্গা করছে, তাহলে বাবা তিরঙ্গা ওড়াচ্ছ কেন? যদি 47-এ ভারত স্বাধীনই না হয়, তাহলে তোমাদের স্বাধীনতা দিবস তোমরা ডিক্লেয়ার করে 14 সালের পর থেকে বানাবে। গিয়ে 99 বছরের লিজ ফিস কি সব বলেছে না? তাহলে 99 বছরের লিজের তাহলে আসল তথ্য দাও। খালি ফালতু কথা বলে দেবো তা তো আর হবে না। আর যাদবপুর বিশ্ববিদ্যালয় ইজ এ সেন্টার অফ এক্সেলেন্স, যে সেন্টার অফ এক্সেলেন্সে আসলে ওই গরু গাধাগুলো ঢুকতে পারে না, ওই জন্যই গেট টপটা ঢোকার চেষ্টা করে। যাদবপুর বিশ্ববিদ্যালয় এমন একটা বিশ্ববিদ্যালয়, ভারতবর্ষের মধ্যে এমন একটা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় থেকে আসলে যে মানে মানুষেরা বেরোয় না, মানে সেটা প্রফেসর হতে পারে, মানে ছাত্র হতে পারে, মানে ওই গোটা ইনস্টিটিউশন, তার যে অ্যালামনাই অ্যাসোসিয়েশন,
সেটা দেখলে আসলে বিজেপির মাথা খারাপ হয়ে যাবে। আর এই রকম অ্যালামনাই আছে বলে, এই রকম একটা ইনস্টিটিউশন বলে, স্টেট ফান্ডিং আর সেন্ট্রাল ফান্ডিং বন্ধ হওয়ার পরেও সগৌরবে যাদবপুর বিশ্ববিদ্যালয় তার প্রাক্তনীদের টাকা মানে পাঠানো টাকাই চলে। সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ডিং বন্ধ যাদবপুর বিশ্ববিদ্যালয়, স্টেট গভর্নমেন্টের ফান্ডিং বন্ধ যাদবপুর বিশ্ববিদ্যালয়। এটা কবে থেকে বন্ধ? এটা বহুদিন ধরে বন্ধ, আমরা সেটা নিয়েও আন্দোলন করেছি। মানে নতুন সরকার আসার পর এই নিয়ে কোনো না, কিচ্ছু হয়নি। কৃষক যেন বলেছে না কত পার্সেন্ট কাজ হয়ে গেছে, 43% কাজ হয়ে গেছে। দেশদ্রোহিতার যে কাজ, দেশদ্রোহিতা আসলে বিজেপিরা, কারণ ব্রিটিশদের কাছে মুসলেখা দিয়েছে ভারতবর্ষে তারা অন্তত দেশপ্রেমিক না। জেএনইউ সময় যখন হচ্ছে গিয়ে ঐশীর ওপর আক্রমণ হলো, সেই সময় হঠাৎ বলে দিল যে অ্যান্টি ন্যাশনালরা মার খেয়েছে। এবার যাদবপুর জেএনইউ এই প্রতিষ্ঠান নিয়ে বিজেপি যত কম কথা বলে তত ভালো। জেএনইউ সাবরমতী হোস্টেলে গুন্ডাগাড়িটা কারা করেছিল? ঐশীর মাথা যে ফেটে গেছিল সেই সময়, বা ওকে মেরে যে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল, সেটা কি ওই ক্যাম্পাসের মধ্যে থেকে কেউ করেছিল? ওই সাবরমতী হোস্টেলের গোটা করিডর জুড়ে হচ্ছে গিয়ে ভাঙচুর চালিয়েছিল বিজেপি। তাহলে তার উত্তর বিজেপি আগে দিক। একটা সেন্টার অফ এক্সেলেন্স কে শুধুমাত্র রাজনীতি হয়, আন্দোলন হয়, নেশা হয় এই বলে হচ্ছে গিয়ে দাগিয়ে দিয়ে সেটার যে মানে এক্সেলেন্সের যে প্রাইডটা সেটাকে হচ্ছে বুঝিয়ে দিতে চাইছে আরএসএস এর সরকার, বিজেপির সরকার। তাহলে প্রশ্ন উত্তর দিক, স্টেট ফান্ডিং কেন বন্ধ, সেন্ট্রালের ফান্ডিং কেন বন্ধ? যারা প্রাক্তনীরা আছেন তাদের ডোনেশনে এখন যাদবপুর বিশ্ববিদ্যালয় চলে। কিন্তু এই মোদী সরকারের আমলেই তো যাদবপুর ইউনিভার্সিটি সম্ভবত ফার্স্ট হয়েছিল অল ইন্ডিয়া বেসিস। মোদী সরকারের জন্য হয়েছিল? না, অবশ্যই না। না, আমি সেটা বলছি না। যদি তার আমলে এটা ফার্স্ট হয়ে থাকে তাহলে তারা যে ফান্ড বন্ধ করে দিচ্ছেন এটা নিয়ে আরো বহুদিন ধরে বন্ধ করে রেখেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় হচ্ছে গিয়ে তার মানে নিজস্ব মুক্ত চিন্তার পরিসরের জন্য প্রথম হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে বেরিয়ে আসলে বা যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে 2-3 কিলোমিটার ওদিকে চলে গেলে তার যা পরিবেশ, বা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরের যা পরিবেশ, সেটার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। আচ্ছা বলো না, এই বিধানসভা ভোটেই তো হচ্ছে গিয়ে মানুষ মানে বদলাতে চেয়েছিল বলে তৃণমূলের থেকে বিজেপি হলো। কিন্তু সেই ভোটের আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আইসিসিতে কি করে হচ্ছে বামপন্থীরা মানে ব্যাপক হারে হচ্ছে গিয়ে জয়যুক্ত হলে। আসলে আমরা প্রথম দিন থেকে বলছি যে এদিকে তৃণমূল ছিল একটা সময়, এখন বিজেপি, এবং সার্বিকভাবে এই যে ফ্যাসিস্ট ফোর্স তারা প্র্যাকটিক্যালি শিক্ষাটাকে সংকুচিত করতে চায় যাতে কেউ প্রশ্ন না করে। সেই খুব মানে প্রচলিত সিনেমা আমরা বহুবার দেখেছি ছোটবেলায়, হীরক রাজার দেশে। হীরক রাজা কাকে প্রথম ডেকে বলেছিল যে পাঠশালাটা বন্ধ করে দাও? শিক্ষামন্ত্রীকে ডেকে বলেছিল, শিক্ষামন্ত্রী পাঠশালাটা তাহলে বন্ধ করে দাও। আর খুব লাফালাফি করছে কি, তার নাম সে হচ্ছে শিক্ষক, তার নাম হচ্ছে উদয়ন পণ্ডিত। ওটাকে একটু দেখে নিতে হবে। এই তো ছিল তার কারণ। তার শেষে তারপরের কথাটা ছিল ওরা যত বেশি পড়ে তত বেশি জানে আর তত কম মানে। তাই পড়াটা বন্ধ করে দাও, জানাটা কমে যাবে। তাই জানাটা কমে গেলেই যা বলা হবে সরকারের পক্ষ থেকে বা যে ফোর্সটা ক্ষমতায় আছে তার পক্ষ থেকে, সেটা মানুষ অনেক বেশি মাথা নিচু করে মেনে নেবে। তাই জন্য শিক্ষার পরিসরটা একটু ছোট। দিদি, এর সাথে আমি দুটো প্রসঙ্গ আরো অ্যাড অন করতে চাইছি। 100 দিন অতিক্রান্ত করলো আমাদের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার। আজকে অমিত শাহ এসছেন, উনি সভা করছেন, এবং সবার মধ্যে থেকে আমরা জানতে পেরেছি যে উনি বলেছেন যে 43%, 43% অফ যে ইশতেহার বা যে ওনাদের যে ভোটের আগে যা যা প্রতিশ্রুতি ছিল সেটা পূর্ণ হয়েছে। সেটা আদৌ কি পূর্ণ হয়েছে? কিভাবে দেখছেন বিষয়টা? আত্মতুষ্টি বলে একটা কথা আছে জানো তো, এগুলোকে আত্মতুষ্টি বলে। আর নিজের আত্মতুষ্টি লোকের উপর চাপিয়ে দেওয়া দেয়। 43% কাজ হলে পশ্চিমবাংলার এই চিত্র থাকতো না। আচ্ছা তুমি বলো তো 43% কাজের মধ্যে কি হয়? যে হিন্দু মুসলিমের ঝামেলা লাগেনি পশ্চিমবাংলায়? এটা পশ্চিমবঙ্গ। একটা কথা ঠান্ডা মাথায় আরএসএস বিজেপিকে বুঝতে হবে, ওরা বহু দেখেছে, ওরা ফাঁদ দেখেনি। এটা পশ্চিমবাংলা তো যে মা বোনেরা হচ্ছে বিজেপিকে ভোট দিয়েছিল, অন্নপূর্ণা ভান্ডারে যখন তারা দ্বিচারিত হয়েছে, তারাই গিয়ে বিরাটি স্টেশনে রেল অবরোধ করছে। কিন্তু এটা পশ্চিমবাংলা, কিন্তু এটা এত সহজ না যে মানুষকে ধর্মের নামে জাতের নামে ভোটটা নিয়ে তারপরে কি করছে, তারপরে তাকেই হচ্ছে গিয়ে হাতে একটা হেরিকেন ধরে রাস্তায় নামিয়ে দিচ্ছে। এটা পশ্চিমবাংলা, এটা এত সহজ হবে না। কালকেও দেখছিলাম, ওই কাল না তো পরশু দিবে, যেদিন রাত্রিবেলা ঝামেলার পরে এটা ওপেন কল হলো, এই সমস্ত অংশের সাধারণ মানুষ 11টায় যাদবপুর 8B-তে এসে জমায়েত প্রতিবাদের জন্য। সেই প্রতিবাদ মিছিল যখন যাদবপুর 8B-র বাইরে দাঁড়িয়েছে, ও সমস্ত অংশের মানুষ যেহেতু আছে, একদম আমরা ওই আগের দিনে বহিরাগত এই তাণ্ডবের পরে আমরা কিন্তু কোনো বহিরাগতদের নিয়ে হচ্ছে ক্যাম্পাসে ঢুকিনি। সভা হয়েছে যাদবপুর 8B-তে 4 নম্বর গেটের বাইরে সভা হয়েছে। ক্যাম্পাসের ভেতর থেকে কিছু
মানে বাদরই বলা ভালো, মানে মগজ ধোলাই করা বাদর, তারা ক্যাম্পাসের গেটে উঠে ভেতর থেকে ঝুলে প্রায় বসে গেটের উপরে বাইরে যারা আছে তাদেরকে এইরকম দেখাচ্ছে। এইটা দেখলে আমার একটা কথা মনে হয়, সেটা হচ্ছে যে ওই নবান্ন অভিযান তখন বিজেপি ক্ষমতায় আসেনি, একজন গেরুয়া বসন পরা ভদ্রলোক, ভদ্র কিনা বলতে পারছি না, লোক, আমার রাজনীতি ভদ্রলোক বলাটা শেখায়, সেজন্যই বলছি, ওইটা একদমই আমার ভদ্র মনে হয়নি। এবার তিনি পুলিশের দিকে হচ্ছে গিয়ে হাত বাড়িয়ে বলেছিলেন যে চুরি পরে বসে থাক। কি মনে করে পশ্চিমবাংলায় বা ভারতবর্ষে যে চুরি পরে যারা তারা খুব দুর্বল? এটা পশ্চিমবাংলা, এটা খুব একটা সহজ জায়গা নয় কিন্তু বিজেপি RSS এর জন্য। এই পশ্চিমবাংলায় কল্পনারা, প্রীতিলতারা ব্রিটিশের বুকে গুলি করার আগে ওই চুরি পরা হাতে এক বিন্দু কিন্তু হাত কাঁপেনি। তাহলে সেই চুরি পরা হাতগুলো যদি সপাটে গিয়ে গালে চুরি পরা অবস্থায় চড় মেরে দেয়, তখন কিন্তু কোন গেট দিয়ে পালাবে কিন্তু বুঝতে পারবে। তখন আর 4 নম্বর গেটে বাবা হবে না কিন্তু, তখন কোন গেট টপকে হচ্ছে গিয়ে কোন বাবার কাছে যাবে। এবার মানে আমেরিকা কিন্তু একদম পাশেও না, গেট টপকে যেতেও পারবে না, তখন ট্রাম্প বাবার কাছে কাঁদতে হবে কিন্তু বিজেপিকে RSS কে। আর না হলে আম্বানি আছে, আদানি আছে, ওদের কাছে কাঁদবে, তাও পুরোটা পারবে না, কারণ সব টিকিই তো হচ্ছে ট্রাম্পের হাতে। না হলে বোঝো না, ভারতবর্ষের সাথে পাকিস্তানের হচ্ছে গিয়ে মানে ফায়ারিং হচ্ছে, সিজ ফায়ার হবে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর মিনিস্ট্রি পোস্ট করছে না, পোস্ট করছে ট্রাম্প। মানে ঝামেলা হচ্ছে আমার বাড়িতে, আর হচ্ছে যে আমার বাড়ির ঝামেলা মিটবে কিনা সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পাশের বাড়ির কাকু, পাশের বাড়িরও না, 4-5টা বাড়ি পরের কাকু। সেই কাকুর হাতে আমি আমার বাড়ির সমস্ত চাবির কথা দলিল দিয়ে রেখেছি, সেই জন্য সে পোস্ট করার ঔদ্ধত্য দেখাতে পারে। আর 43% কাজ হয়েছে, বুলডোজার দিয়ে ভেঙে, দোকানগুলো ভেঙে, গরিব মানুষের পেটে লাথি মেরে কাজ দেখাচ্ছে। আজকে একটা ভিডিও তোমার সাথে কথা বলার আগে দেখলাম ফেসবুকে ঘুরছে, পুলিশ নিয়ে গিয়ে একটা ফুটপাতের উপরে একজন মানে বয়স্ক মহিলা তার ঘরের বাচ্চার জন্য দুধ গরম করছে। অগ্নিমিত্রের পাল গিয়ে বলছে বাড়ি কোথায়, তাহলে রাস্তায় করছো কেন, ঘরের মধ্যে ঢোকো, এটা করা যাবে না। আমাদের কলকাতা শহরে যে যে বস্তিগুলো আছে না, মানে ওগুলো তো উন্নয়ন ছেড়ে দাও, ওগুলো হয় না, বাড়িগুলো আছে এমন, আমার দেখা আছে এর থেকে ছোট ঘরে, যে ঘরে বসে আমরা ইন্টারভিউটা দিচ্ছি, মানে যে কথা তোমার সাথে কথা বলছি, এর থেকে অর্ধেক ঘরে একটা 16 জনের পরিবার থাকে। একটা মানে মাচা করা, সেই মাচার উপর 6 জন শোয়, তারপরে একটা মাচা করা বাচ্চারা শোয়, মাটিতে শোয় বাড়ির পুরুষেরা, বা উঁচুতে মাচা করে সেখানে পুরুষেরা শোয়, তারপরে মহিলারা, তারপরে বাচ্চারা। এই ধরনের বাড়িতে খাটের তলায় হচ্ছে গ্যাস জ্বালিয়ে রান্না করে, যেখানে যে কোনো সময় আগুন লেগে যেতে পারে। সে যদি তার বাড়ির উল্টো দিকের ফুটপাতে, কোনো পার্মানেন্ট সেট আপ না কিন্তু, শুধু স্টোভটা বার করে এনে একটা দুধের বাটি বসিয়েছে, একটা গরম দুধের বাটি বয়স্ক মহিলাকে দিয়ে ও তোলালো অগ্নিমিত্রা বালকানি, এটাকে মানবতা বলে? এই কলকাতার বুকেই তো অনেকে বিশেষ সম্প্রদায় বলে জল পাচ্ছে না, জল পাচ্ছে না, বহুদিন জল পাচ্ছে না। কারা জল জোগাচ্ছে? লাল ঝান্ডা জল জোগাচ্ছে, লাল পার্টি জল জোগাচ্ছে। যারা দেশদ্রোহী, তারা দেশের মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে। আর যারা দিশান দেশপ্রেমিক, তারা হচ্ছে কি দেশের মানুষের মানে মুখ থেকে জলটুকু পর্যন্ত কেড়ে নিচ্ছে। ভারতবর্ষের সংবিধান যে কথা বলে, ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ দেশ, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলনমোহন। এই মিলনমোহনের যে ক্ষেত্রভূমি ভারতবর্ষ, সেই ভারতবর্ষের ওপর যারা আক্রমণ নামিয়ে আনছেন, তাদেরকে খতম করার জন্য, তাদেরকে আদর্শগতভাবে খতম করলে আবার বললো যে মারতে চেয়েছি, ঠিক আছে। তবে হ্যাঁ, আমাদের গালে কেউ চর মারলে সে তো আর আমরা আরেকটা গাল এগিয়ে দেবো না, তখন তার গালে দুঘা মেরেই দেবো। কিন্তু আমাদের লড়াই আদর্শগতভাবে, আমাদের লড়াই ওই ফ্যাসিবাদীদের সাথে ভারতবর্ষের মানুষের লড়াই। এই লড়াইটা আসলে কোনো রাজনৈতিক দলের ব্যক্তিগত লড়াই হতে পারে না। এই লড়াইটা আসলে ফ্যাসিস্টদের বিরুদ্ধে উই দ্য পিপল অফ ইন্ডিয়ার লড়াই। আমরা উই দ্য পিপল অফ ইন্ডিয়ার পক্ষে, RSS, বিজেপি, ABVP আর যারা আছে ওরা ওই ফ্যাসিস্টদের পক্ষে। দিদি, আমার শেষ প্রসঙ্গ রাহুল গান্ধী, উনি আজকে FIR করেছেন। আমরা খবর পেয়েছি যে উনি যে ধর্নায় বসেছিলেন, পুলিশরা যে মহিলাদের আক্রমণ করেছিল, একদমই, তো উনি আজকে FIR করেছেন, বিষয়টি কি বলবেন? দেখো, এইটা তো হচ্ছে গিয়ে মানে একজন দেশের নাগরিক হিসেবে উনি অবশ্যই এটা করেছেন। এবং ওই দিন যন্তর মন্তরে জেনজির মুভমেন্টে ওরকম সাধারণ ছাত্রছাত্রী, তাদের অভিভাবক, একদম নিরস্ত্র ছাত্রছাত্রী, তাদের অভিভাবকের ওপর যে নক্কারজনক ঘটনা ঘটেছে, সেই নক্কারজনক ঘটনার প্রতিবাদ নিশ্চিতভাবে করা উচিত। তবে এই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, শুধু তাই না, মানে শুধু যন্তর মন্তর বলে না, আমরা বহুবার এই আন্দোলনে প্রতিবাদ করেছি, বিহারে গুলি পর্যন্ত চলেছে।
বিহারে যখন সেই প্রোটেস্ট হচ্ছে, ওরা যেটা দেখাতে দিয়েছে ছাত্ররা হচ্ছে ছাত্রত্ব ধ্বংস করছে কেমন করে, একটা গার্ডেনের উপর 4টে ছাত্র হচ্ছে কি ধাক্কা মেরেছে, তার বন্ধুরা চলে যাচ্ছে। ওরা কি মনে করেছে এটা জেনজিদের মুভমেন্ট, এটা জেনজিদের আন্দোলন? এমন ঘোল খাওয়াবে না, সেই ঘোল হচ্ছে গিয়ে মাথার মধ্যে সেই ওই মানুষকে এতদিন চোখে সর্ষে ফুল দেখিয়েছে, গোটা সর্ষে ফুল এই গোটা জেনজি হচ্ছে গিয়ে প্রজন্ম, জেনারেশন জি যে প্রজন্ম RSS বিজেপিকে দেখাবে। ওই যে জলকামান মেরেছিল মনে আছে, বলেছিল ঠিক আছে তোরা না লেতে, সহজ হবে না, ভারতবর্ষের মাটি তো। আচ্ছা এত কথা বলছে, এত ধর্মের নামে জাতের নামে কথা বলছে, হঠাৎ করে ওই যে ছেলেটির নামে হচ্ছে গিয়ে মোলেস্টেশনের কেস ছিল, হঠাৎ করে এখন মনে পড়েছে সে দলিত, দলিতদের নাকি বামপন্থীরা গালিগালাজ করছে, বলছে ওদের নেতারা, যে বলেছিল অনেক সহ্য করেছি 15 বছর, এবার হচ্ছে গিয়ে 4 নম্বর গেট দিয়ে ঢুকবো। তুমি 4 নম্বর গেটে কে যে বাবা তুমি 4 নম্বর গেটে ঢুকবে? আর দলিত নিয়ে পশ্চিমবাংলায় বিজেপি প্রেম দেখাচ্ছে, এটা দেখলে না মাঝে মাঝে মানে আরাম লাগে মনে। নিজেদের কথা বিরোধী কারোর মুখ দিয়ে যদি মানে ইচ্ছা না থাকলেও বলানো যায় না, সেটা শুনতে আরো ভালো লাগে। কিন্তু যেটা সত্যি কথা, এই বিজেপি এই RSS হাতরাস উন্নয়নে দলিত মহিলাদের ধর্ষণ করেছিল, এবং উচ্চবর্ণীয় হিন্দু পুরুষরা মনে করে দলিত মহিলাদের ধর্ষণ করাটা তাদের অধিকার। আবার এই উত্তরপ্রদেশে খেতে পায় না একদম গরিব অংশের মানুষ, 15 টাকার বিস্কুটের প্যাকেট একজন মানে উচ্চবর্ণীয় হিন্দু লোকের দোকান থেকে ধারে নিয়েছিল, 7 দিনের মাথায় সেই টাকাটা ফেরত দিতে পারেনি বলে 2022 সালের ঘটনা বলছি, 2022 কি 21 সালের ঘটনা, কোভিডের পরে চাকরি বাকরি চলে গেছে, কাজ নিয়ে এরকম একটা সময়, ঠিক আছে, ফেরত দিতে পারেনি বলে 7 দিন পরে ওই যে মানে যিনি যুগল যিনি ছিলেন আর কি স্বামী স্ত্রী, ওই দুজনকে পিটিয়ে মেরেছিল ওই লোকটি। তার মানে একটা মানুষের মানে প্রাণের দাম 7.5 টাকা, 15 টাকার বিস্কুটের প্যাকেটের 15 টাকা যে ধার, সেটা ফেরত দিতে পারেনি, বলেছিল পরে দিয়ে দেবো আর একটু টাকা আসুক। মানে একটা মানুষ 15 টাকা যখন ফেরত দিতে পারছে না, তার কত বড় ক্রাইসিস এটা তাহলে বুঝতে হবে। তাকে পিটিয়ে মেরে ফেললো, ঠিক দুটো প্রাণের দাম 7.5 টাকা 7.5 টাকা করে হচ্ছে বিবেচনা করে। তারা দলিত প্রেমের কথা বলবে? যারা উঠতে বসতে আম্বেদকরকে গালাগাল করছে তারা দলিত প্রেমের কথা বলবে? যারা পশ্চিমবাংলার নির্বাচন জেতার আগে অন্য জায়গায় হচ্ছে নিচু জাতের লোকেদের হাতে জল খাচ্ছে না, পুরুলিয়া বাঁকুড়ার বাড়িতে গিয়ে অমিত শাহ হচ্ছে হাঁটু গেড়ে খেতে বসে যাচ্ছে, তারা দলিত প্রেমের কথা বলবে শুধুমাত্র 4টে ক্যামেরা নিয়ে গিয়ে? আরে যদি খাবারই হতো খাও না গিয়ে, একা ক্যামেরা নিয়ে বসে খাচ্ছ কেন? তার মানে তোমার সম্প্রচার করাতে হবে। এই যে দেখনদারি রাজনীতি ওরা করছে, এই দেখনদারি মানুষ 100 দিনে বুঝে গেছে। 100 দিনের কাজ নেই, কিন্তু 100 দিনে মানুষ দেখনদারিটা বুঝে গেছে।